আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ওরা কক্সবাজারের ঝিনুক মার্কেটে পৌঁছে গেল। কক্সবাজারের সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে বেশ কিছু মার্কেট, যা ঝিনুক মার্কেট নামে পরিচিত। এইসব মার্কেটে ঝিনুকের তৈরি বিভিন্ন মনকাড়া অলংকার, ঝাড়বাতি, শোপিস, প্রবাল ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন প্রকারের বার্মিজ কাপড়, চাদর, জুতো সহ বার্মিজ আচারও পাওয়া যায়। আইমান আর নন্দিনী দোকানগুলোতে শামুক ঝিনুকে তৈরি গহনাগাটি দেখছে। রোদি নন্দিনী লাল হয়ে গেছে। আইমান এক পলক তাকালো। কাঁচরঙা রোদ্দুরে লাল টুকটুকে চুড়িদারে নন্দিনীকে প্রখর সৌন্দর্যের ঝলসানো সুন্দরী বলে মনে হচ্ছে। পিঠ বরাবর ছোট ছোট কালার করা চুল, লাল টুকটুকে আটোসাটো চুড়িদার। 25 বছরের নন্দিনীকে দেখতে যেন ঠিক শপিং মলের দামি পুতুলের মতো আকর্ষণীয় লাগছে। এছাড়াও মেয়েটাকে তার কাছে একদম পুতুল পুতুল লাগে। মেয়েটা এত সুন্দর, নাকি তার কাছেই শুধু সুন্দর লাগছে? মেয়েটাকে মাঝে মাঝে অচিনপুরের রাজকন্যা মনে হয়, মাঝে মাঝে মোমের পুতুল বলেও মনে হয়। মেয়েটাকে ওভাবে ছোঁয়ার ইচ্ছে করলো। আইমান সেই মনোভাব কখনো পোষণ করে না, কারণ মেয়েটা তার জন্য চিরতরে নিষিদ্ধ, হারাম। একটা শ্বাস ফেলে শামুক ঝিনুক দিয়ে তৈরি রকমারি গহনা, যেমন মাথার খোপা, কানে দুল, হাতের বালা, আংটি, চুড়ি, গলার সেট, রিয়েল ইত্যাদি, আনরিয়েল মুক্তোর মালা ইত্যাদি পছন্দ করতে লাগলো। এত এত শামুক ঝিনুক মুক্তোর গয়নাগাটি দেখে নন্দিনী কৌতূহল হয়ে চারপাশে দেখছে। আইমান আর চোখে বারবার খেয়াল করছিল নন্দিনীকে। যথেষ্ট বয়স হলো, ভীষণ ছেলে মানুষই একটা ভাব আছে মেয়েটার মধ্যে। এই বিষয়টাই বারবার টানছে আইমানকে। নন্দিনী মুক্তোর মালাগুলো হাতে নিয়ে দেখলো। এগুলো দেখতে খুবই সুন্দর। নন্দিনী একটা মালা নিয়ে ইমাজিন করলো এই 9 লাইনের রিয়েল পার্লের মালাগুলো পরলে একদম রাজকীয় একটা লুক দেবে। আর এই মালাগুলো উপহার হিসাবে পেলে প্রিয়জনেরা খুব খুশি হবে। নন্দিনী অতিথিদের জন্য সহ নিজের জন্য 4টি অরিজিনাল মুক্তোর মালা পছন্দ করলো। হঠাৎ একটি মুক্তোর ব্রেসলেটের মধ্যে চোখ আটকে গেল আইমানের। খুব সুন্দর ব্রেসলেটটি, একদম অরিজিনাল মুক্তোর। বিভিন্ন কালার এবং ডিজাইনের মুক্তো দিয়ে তৈরি করা হয়েছে। আইমান হাতে নিয়ে মুগ্ধ নয়নে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখলো, ভাবলো এটা শুধু নন্দিনীর হাতেই মানাবে। হঠাৎ নন্দিনীর বাঁ হাত তুলে যত্ন নিয়ে পরিয়ে দিল। ব্রেসলেটটি পেয়ে নন্দিনীর মন ফুরফুরে হয়ে গেল। সে বারবার হাত নেড়ে নেড়ে দেখতে লাগলো। আইমান আর চোখে আবার নন্দিনীর ছটফটানি এবং ছেলে মানুষই খেয়াল করতে লাগলো, এবং বাকি হাত খালি দেখে আইমান চুরি খোঁজ করলো। হঠাৎ পেয়েও গেল। তার চোখের সামনে চকচক করছে অনেকগুলো কালারের গোলাপ পাথরে মোড়া পাকিস্তানি বালা। আইমান লাল একজোড়া বালা কিনে নন্দিনীকে পরিয়ে দিল। নন্দিনী বলল, এই বালাগুলো আরো 3 জোড়া নিয়ে নিন। বিনা বাক্য ব্যয়ে আরও 3 জোড়া চুড়ি নিয়ে নিল আইমান। সে জানে এগুলো তার বান্ধবীদের জন্য। বাকি জিনিসগুলোর দরদাম করে বিল পরিশোধ করার মনোযোগ দিল। হঠাৎ শিশিরে বাতাস বারবার গা কাঁপুনি দিল নন্দিনীর। আইমানের চোখ পড়ল সেটা, কারণ তার সম্পূর্ণ মনোযোগ তো নন্দিনীর দিকে। জিনিসগুলো গুছিয়ে নি আর একটু এগিয়ে একটি শপে ঢুকে বার্মিজ শাল কিনে কোনো কথা ছাড়াই নন্দিনীর গায়ে জড়িয়ে দিল। নন্দিনী প্রচণ্ড অবাক হলো। আইমান কিভাবে যেন তার মনের কথা সব এবং তার সকল চাওয়া পাওয়া সব কিছু না বলতেই বুঝে ফেলে। আইমান সেই একই ডিজাইনে 3 রঙের 3টি শালও কিনে নিল। নন্দিনী মুগ্ধ হয়ে হঠাৎ কি মনে করে আইমানের দিকে তাকালো। মানুষটা রাগী হলো, মনটা বেশ ভালো। আরও আবিষ্কার করলো মানুষটা ফর্সা, মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি, কেমন একটা গম্ভীর এবং বুনো বুনো ভাব চোখে মুখে। এছাড়াও গায়ের গঠন, উচ্চতা, কথার ধরন, রাগ সব মিলিয়ে সুঠাম দেহের পারফেক্ট একজন সুদর্শন যুবক। আইমানের চোয়ালের দিকে তাকালেই মনে হয় এটা আদিত্য, কিন্তু চোখের মনি বলে ভিন্ন কথা। আদিত্যের চোখগুলো ধূসরমণির এবং নেশাধর্ণ। নন্দিনী সেই চোখে চোখ রাখতে পারে না, তার ভীষণ ভয় করে, সব গুলিয়ে ফেলে। নন্দিনী হঠাৎ ভাবল, আচ্ছা, আইমান প্রেমিক হিসেবে কেমন? খুব কেয়ারিং নাকি ডেসপারেট? পর মুহূর্তেই আবার ভাবল খুব খারাপ, খুব খারাপ একটা মানুষ। সেজন্যই কথায় কথায় ধমক দেয় আর থাপ্পড় মারে গালে। আনমনে হাত চলে গেল গালে।
ফারাবি রাত প্রায় 11:30টার দিকে আমেরিকা পৌঁছালো। অ্যাপার্টমেন্টের চাবি থাকে, লক খুলে বাসার ভেতর প্রবেশ করলো। সারা বাসা নীরব এবং অন্ধকার। ফারাবি লাগেজ রেখে লিভিং রুমে লাইট অন করে নিজের রুমে প্রবেশ করতেই হঠাৎ গুনগুন করে কান্নার আওয়াজ পেল। ফারাবির পা জোড়া থমকে গেল। দেখলো সব রুমের ডোর লক করা, ফারার রুমের ডোর ভেরানো। ফারাবি কৌতূহলবশত এগিয়ে যেতেই কান্নার আওয়াজ তীব্র হলো। ফারার রুমে লাইট অন করতে দেখলো ফারা শুয়ে শুয়ে কাঁদছে। ফারাবি লম্বা একটা শ্বাস ফেলে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ফারা কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়ের কথা শুনতে পেয়ে ফারা আগের মতোই শুয়ে রইল। ফারাবি কাছে টেনে নিয়ে মুখ তুলতে খেয়াল করলো ফারার সমস্ত চোখ মুখ ফোলা। ফারাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। ফারাবির বুক ধক করে উঠল। জীবনে কোনোদিন তার বোনকে সে কাঁদতে দেখেনি। যখন যা প্রয়োজন হয়েছে চাওরাকি হাজির করেছে। ফাল্গুনির চাইতেও ফারা খুব শান্তশিষ্ট, অপ্রয়োজনীয় কথা কম বলে। দরকার ছাড়া কথা বলতে দেখা যায় না কখনো। এক কথা কখনো তার এই বোনকে দুবার বলতে হয়নি, যথেষ্ট মান্য করে চলে। বোনকে এইভাবে কাঁদতে দেখে ফারাবির কেমন যেন লাগছে। বুক পুড়ছে, চোখ পড়ল হাতের বাহু, গলা এবং ঘাড়ে। কালো এবং চ্যাপটা করে আঘাতের ধরনগুলো, স্থানগুলোতে রক্ত জমাট বেঁধে কালচে দাগ পড়ে গেছে। ফারাবির বুক কেঁপে উঠল। কার এত বড় সাহস তার বোনকে আঘাত করে? জীবনে কোনোদিন একটা চিমটিও সে তার বোনেদেরকে দেয়নি। এত তো আদর যত্ন আর মায়া করেছিল। আর ফারাকে তো কখনো ধমক দেওয়ার প্রয়োজন হয়নি। ফারা বাধ্য এবং অনুগত মেয়ে সর্বদাই ছিল, আজও তাই। ফারাবি অস্থির হয়ে জিজ্ঞেস করল, ফারা তোর এখানে কি হয়েছে? ফারা ঘাবড়ে গিয়ে ওনা দিয়ে ঢেকে ফেল। ফারাবি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে এবার মুখ তুলে পড়ল। কিছু জিজ্ঞেস করেছি? খুব কোমল এবং নিচু গলায় বলল, কিছু হয়নি। না হলে ব্যথা পেলে কিভাবে? তোর সাথে কেউ কিছু করার চেষ্টা করেছে? কিছু না। ফারাবির মাথা গরম হয়ে গেল। কিছু না হলে দাগগুলো আসবে কোথা থেকে? এবার চোয়াল চেপে ধরে বলল, সত্যি করে বল। ভাইয়ের রক্ত লাল চক্ষুদ্বয় দেখে ফারা ভয়ে পেয়ে বলল, আদিত্য ভাইয়া। বলতে নিয়েও চুপ হয়ে গেল। কোথায় সে? জানি না। কি করেছে তোকে? বেল্ট দিয়ে। ফারাবি কেঁপে উঠল। ফারা আর কিছু বলতে পারল না, ডুকরে কেঁদে উঠল। ফারাবি বিশ্বাস হলো না আদিত্য বেল্ট দিয়ে মারবে। এটা কেন যেন অবিশ্বাস ঠেকল। কারণ আদিত্যের খুব ধৈর্য। অধৈর্য হয়ে এমন কিছু কখনো করবে এটা বিশ্বাস করা যায় না। সেই ছোট্টবেলা থেকেই তাদের খুব আদর করে আদিত্য। তবে তাকে আর আয়মানকে খুব শাসনও করত, কিন্তু কখনো গায়ে হাত তোলার মতো কাজ করতো না। আর তাদের 3টা বোনকে তো রাজকুমারীর মতন আদর করে। ফারাবির তো কখনো মনেই হয়নি তারা চাচাতো ভাই বোন। শুধু ফারাবি কেন, তাদের কারোরই কখনো মনে হতো না তারা কাজিন। সবসময়ই মনে হতো তারা এক মায়ের একই গর্ভে। এছাড়াও তাদের ফিউচারের কথা ভেবে আদিত্য নিজেই তাদের এদেশে নিয়ে এসেছে অনেক চড়াই উতরাই করে, তাদের সুন্দর একটা লাইফ আর ফিউচারের কথা ভেবে। কিন্তু ফ্যামিলি দিতে চায়নি। তাদের দুজনের আমেরিকা আসার পেছনে আদিত্যের অবদান সবচেয়ে বেশি। দূরে কোথাও থাকতে দেয়নি কখনো। বাড়ি কিনে একসাথে তারা 6 জন পাশাপাশি রয়েছে সবসময়। যখন যা প্রয়োজন হয়েছে সব আদিত্য মিটিয়েছে, ইভেন এখনও দিচ্ছে। ফারার পড়াশোনা সহ যাবতীয় সকল খরচা সব আদিত্যের ভান্ডার থেকেই যায়। আদিত্য কখনো পর ভাবেনি, নিজের বোনই ভেবে এসেছে সবসময়। ফারাবি নিজেকে ধাতস্থ করে বলল, আদিত্য ভাইয়া তোকে বেল্ট দিয়ে মেরেছে? ফারা নীরবে মাথা নাড়ল। আমার বিশ্বাস হচ্ছে না ফারা। ফারা ফুপিয়ে কেঁদে উঠল। কেন মারল? ফারা আমতা আমতা গোল। ফারাবি তীক্ষ্ণ দৃষ্টিপাত গোল। তুই যদি কোনো অন্যায় না করে থাকিস তাহলে তোকে অহেতুক মারবে কেন? তুই কি করেছিস সত্যি করে বল। ফারা ঘাবড়ে গেল। ফারাবি স্পষ্ট বোনের চোখে ভয় দেখল। সে একজন লয়ার, কথা লুকালেও সে বের করে ফেলতে পারবে, যত বড় লয়ারই হোক না কেন। ফারা আমতা আমতা করতে লাগলো। কিভাবে বলবে? ড্রাঙ্ক অবস্থায় সে আদিত্যের দুর্বলতা নিয়ে অসৎ উদ্দেশ্যে ইন্টিমেট হতে চেয়েছিল। আর যাই হোক, ভাইকে তো এমন কথা কখনোই বলা যাবে না। ফারাবি বোনের কৌদ্দেশ্য বুঝতে পারল বোধহয় কিছুটা। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যেটার জন্য তোকে এমন শাস্তি দিয়েছে। নয়তো আদিত্য ভাইয়া তোকে বেল্ট দিয়ে এইভাবে অমানুষের মতো মারবে, এটা আমি বিলিভ করি না ফারা।
ফারা কিছু বলতে পারলো না। ঠিকই তো, সে অনেক বড় অন্যায় করতে নিয়েছিল ভালোবাসার মানুষকে পাওয়ার লোভে। তুই এখানে একা এসেছিস? আসার সময় আমাকে বলে এসেছিস? বলে করে একটা ধমক মারল। ফারা কেঁপে উঠল। ফারাবিকে ভয়ঙ্কর দেখাচ্ছে। তুই তো জানতি আদিত্য ভাইয়া নন্দিনীকে ভালোবাসে। এছাড়াও তাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। সব জেনে শুনে তুই বিয়ের জন্য রাজি হলি কিভাবে? ফারা লজ্জা শরম দমন করে বলল। আমি আদিত্য ভাইয়াকে ভালোবাসি ভাইয়া। ফারাবি দীর্ঘশ্বাস ফেল। বোনের জন্য প্রচণ্ড মায়া হলো। বুকের মধ্যে কষ্ট অনুভব করলো। তার শান্তশিষ্ট সচল বোনটা যাকে ভালোবাসে সে তো তাকে ভালোবাসে না। এটা কেন তার অবুঝ বোনটা বুঝে না? জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, সেটাও কেন তার বোনটা বুঝে না? শান্ত গলায় বলল। সে তো তোকে ভালোবাসে না, তোকে বোনের চোখে দেখে, যেমনটা আমি অদিতিকে তোদের মতো একই চোখে দেখি। ফারা চোখের জল ফেলে বলল। ভালোবাসা কি ভাই বোন দেখে হয়? আচ্ছা ভালো কথা, তুই যে এখানে একা এসেছিস, তোদের বিয়ে হয়েছে? কোন সাহসে এসেছিস? ফারা কিছু বলতে পারল না। শোন, কিছু কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেওয়া উচিত। যা হওয়ার এমনি হবে, যেটা হবে না সেটা ইহ জীবনও তপস্যা করলেও হবে না। তাই সেই আশা বাদ দিয়ে দেওয়া উচিত। আর মানুষটার জীবনও তোর হবে না ফারা। মনটাকে শক্ত কর। আর একটা কথা মনে রাখিস, ওভারথিং উইল কিল ইউর হ্যাপিনেস। নিজের মতো ভালো থাকার চেষ্টা কর। আজেবাজে চিন্তা করে তোর সুখগুলোকে খুন করিস না। তুই যাকে লাভ করিস সে আরেকজনকে মন দিয়ে দিয়েছে বহু আগে। সো তার আশা করা বোকামি। তুই নীরবে সরে যা। তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে লাভ কি? এমনিতেই ঝামেলা শেষ নেই। তুই যদি বিয়েটাতে মত না দিতি তাহলে আজ এত কিছুই হতো না। তুই যেমন কষ্টে আছিস তেমনি আদিত্য ভাইয়া আর নন্দিনীও কষ্টে আছে। কেউ সুখে নেই। ফারা তুই ভুলে যা, সরে যা আদিত্য ভাইয়ার জীবন থেকে। তুই আরও ভালো কাউকে পাবি এক সময়। দেখবি সে তোকে অনেক ভালোবাসবে। ধৈর্য ধর। ফারাবি আর দাঁড়ালো না। তার বেলকুনিতে এসে আকাশের দিকে তাকালো। চোখের সামনে ভাসলো ফারার আঘাতগুলো চিহ্ন। হাতে ঘাড়ে গলায় এই অবস্থা। না জানি পিঠের মধ্যে কেমন আঘাত করেছে আদিত্য। কতটা জিদ নিয়ে বেল্ট দিয়ে তার বোনকে মেরেছে। এই যে অমানুষের মতো এরকম আঘাত করলো, একটুও কি কলিজাটা কাঁপেনি? কেমন করেছিল তার বোন, যার জন্য এইরকম পশুর মতো শাস্তি দিল? বুক কাঁপলো না একটুও? ফারাবির মনটা ভারাক্লান্ত হলো। বোনের জন্য খুব খুব কষ্ট লাগছে। আর যাই হোক, ফারা হয়তো তাকে ভালোবাসে বলে ভুল করেছে। আজে বাজে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য। তাই বলে এইভাবে অমানুষের মতো বেল্ট দিয়ে আঘাত করবে? ফারাকে তো অন্য কোনো শাস্তি দেওয়া যেত। আর শাস্তি তো আজীবনই পাবে। ইভেন এখনও পাচ্ছে। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার শাস্তি কতটা ভয়াবহ সেটা তো ফারা আজীবন বয়ে বেড়াবে। ঝিনুক মার্কেট থেকে এক গাদা কেনাকাটা করেছে আইমান। অতপর কেনাকাটা শেষে একসাথে লাঞ্চ করে রিসোর্টে ফিরে এলো ওরা। নন্দিনী মনটা ভালো নেই। আইমান বার কয়েক বলেছিল রাতেই ঢাকা ফিরে যাবে তারা, কিন্তু নন্দিনীর এখানে খুব ভালো লাগছিল। যেতে ইচ্ছে করছে না কিছুতেই। গেলেই তো তার আম্মু তাকে পেয়ে যাবে। আর স্বপ্নে দেখা কাহিনীটাও যদি সত্যি হয় তাহলে? নন্দিনী আর কিছু ভাবতে পারল না। টেনশনে আজ সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি। অথচ আজ টেবিলে ভরা ছিল তার সকল প্রিয় আইটেমের মেনুগুলো। ভাড়া ক্লান্ত মনে বেডের উপর শুয়ে পড়তে নন্দিনীর দুচোখ লেগে গেল। আসরের আজান শুনতেই আইমান জেগে গেল। ক্লান্ত থাকার কারণে সেও একটু রেস্ট নিয়েছিল। নামাজ আদায় করে তার লাগেজ গুছাতে নিয়ে ভাবল শেষবারের মতো নন্দিনীকে সমুদ্র দেখিয়ে তারপর রাতের দিকে ফিরে যাবে তারা। একটা দীর্ঘশ্বাস ফেলে লাগেজ গুছিয়ে নন্দিনীকে ডেকে ফ্রেশ হয়ে রেডি হতে বলল। নন্দিনী হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই ডোরে নক পড়ল। রেডি হয়েছো? এই তো সবে ফ্রেশ হলাম। এমন একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল। এটা পড়ো। বাধ্য মেয়ের মতো নন্দিনী ব্যাগটি হাতে নিল। ব্যাগটি খুলতেই দেখল একটি কমলা কালারের স্লিপনেস জর্জেটের গাউন। দেখতে খুবই সুন্দর এবং নজর কাড়া। বুকের মধ্যে পাল আর স্টোনের নিখুঁত কারুকাজ। নন্দিনী কেন জানি খুব ভালো লাগলো। সে মুগ্ধ হয়ে কারুকার্যের উপর হাত বোলালো। ভাবল মানুষটার মনের মতো মানুষটার পছন্দ এত সুন্দর কেন?
নন্দিনী একরাশ মুগ্ধ হলো আইমানের পছন্দের উপর। দ্রুত রেডি হয়ে লিভিং স্পেসে আসতে দেখলো আইমান পায়ের উপর পা তুলে সোফায় বসে কফি খাচ্ছে আর এক হাতে ফোন চাপছে। নন্দিনীর উপস্থিতি টের পেতেই চোখ তুলে তাকালো। কমলা কালারের গাউনে এবং গাঢ় সবুজ কাজলে নন্দিনীকে দারুণ লাগছে। নন্দিনীকে এখন আইমানের কাছে কমলা সুন্দরী মতো লাগছে, কিন্তু মেয়েটার মুখটা মলিন। আইমান কফিতে চুমুক দিয়ে হেসে বলল। মন খারাপ? নন্দিনী আইমানের হাসির দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে আদিত্য হাসছে। সেম আদিত্যের কণ্ঠস্বর। স্বয়ংবিদ ফিরতেই মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আইমান গোপনে একটা দীর্ঘশ্বাস ফেল। বসো। কোনো প্রশ্ন এবং সংকোচ ছাড়াই নন্দিনী আইমানের পাশে বসলো। আইমান ধোয়া ওঠা এক মগ গরম কফি ধরিয়ে দিল হাতে। আমাকে বিশ্বাস করো নন্দিনী। নন্দিনী হক চোকালো হঠাৎ এমন প্রশ্নে। আইমান প্রতি উত্তরে আশায় তাকিয়ে রইল। নন্দিনী মাথা নিচু করে নীরবে মাথা নেড়ে বলল, করি। আইমান উঠে গিয়ে আবার এসে সোফায় বসলো। নন্দিনী কফিতে চুমুক দিয়ে মগ রাখতেই বলল, দেখো তো এটা কেমন? বাহ, খুব সুন্দর তো। পছন্দ হয়েছে? নন্দিনী সরল মনেই বলল, আপনার সব কিছুই আমার খুব পছন্দ। আর আমি? বলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। নন্দিনী অপ্রস্তুত হয়ে হক চোকালো। আইমান হঠাৎ শব্দ করে হেসে উঠল। নন্দিনী আইমানের দিকে তাকিয়ে রইল। আইমান হাসছে। অদ্ভুত সুন্দর দেখালো সেই হাসি। আর শরীর থেকে তেতো গোলনের মাদকাময় গন্ধে নন্দিনী এক পর্যায়ে ঘুরে চলে গেল। আনমনে নন্দিনী মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সেই হাসি পানে। মানুষটা হাসলে এত চমৎকার দেখায় কেন কে জানে। অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। কি দেখছো অমন করে? আপনার হাসি। সুন্দর? হ্যাঁ, কতটুকু সুন্দর? অনেক বেশি সুন্দর। আইমান দীর্ঘশ্বাস ফেল। কি ভাবছো? না, ও কিছু না। আসলে আপনি পছন্দ করার মতো একজন। নন্দিনী ঘোর ভাঙল। আচ্ছা, তাহলে কারো চোখে পড়ি না কেন বলো তো? নন্দিনী কিছু বলতে পারল না। তুমি আনকমফোর্টেবল ফিল করছো মেবি। না, আসলেই। এত ডিপ কিছু চিন্তা করতে হবে না নন্দিনী। আমি জাস্ট মজা করলাম। তাছাড়া আমরা তো এখন ভালো বন্ধু, তাই না? হুম, তাই জাস্ট একটু ফান করেছি। সিরিয়াসলি নিও না। ব্যাপার না। ইটস ওকে। আচ্ছা, এই ক্রাউনটা পরে নাও। কেন জানি এটাতে তোমায় দেখতে খুব ইচ্ছে করলো। নন্দিনী অপেক্ষা না করে আইমান তার মাথায় পরিয়ে দিতে হেল্প করলো। নন্দিনী লুকিং গ্লাসে গিয়ে দেখলো ঝিনুক আর পার্পেলের সংমিশ্রণে কাজ করে একটি পার্পেল ক্রাউন। দেখতে খুব সুন্দর। গোল চাঁদকির মতো ঝিনুক আর রিয়েল পার্লের এই ক্রাউনটি নন্দিনীর খুব পছন্দ হলো। আইমান কখন এটা নিয়েছে নন্দিনী খেয়ালই করেনি। তবে কমলা রঙের গাউনের সাথে সাদা ঝিনুক আর পার্লের ক্রাউনটি কম্বিনেশনের নন্দিনীকে ঝিনুকমালার মতোই লাগছে। ওরা সমুদ্র পাড়ে চলে এলো। দুজন হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে গেল। ক্রাউনটায় তোমার দারুণ মানিয়েছে নন্দিনী। নন্দিনী মুচকি হাসলো। তোমাকে এখন কেমন লাগছে জানো? আনমনি বলল, কেমন? ঠিক ঝিনুকমালার মতো। নন্দিনী থমকালো। সকালেও আইমান তাকে ঝিনুকমালা বলে সম্বোধন করেছিল। ঝিনুকমালাকে কখনো দেখেছেন? এই যে স্বয়ং আমার সামনে। নন্দিনী মৃদু হাসলো। আপনি সকালে আমায় ঝিনুকমালা বলেছিলেন, রাইট? পছন্দ হয়নি? হয়েছে তো অনেক। ওকে ফাইন। আচ্ছা, আমি যদি তোমায় আজ থেকে ঝিনুকমালা বলে সম্বোধন করি, তুমি কি রাগ করবে? না তো। কেন? কেন আবার? আমার তো খুব ভালো লেগেছে। আর ঝিনুকমালা নামটা আমার খুবই পছন্দ হয়েছে। একদম আনকমন একটা নিকনেম। আইমান মলিন হাসলো। বিড়বিড় করে বলল, পৃথিবী আর চাঁদের মধ্যে বিস্তর দূরত্ব থাকা সত্ত্বেও চাঁদের আকর্ষণে সমুদ্রের জোয়ার ভাটার সৃষ্টি হয়। তবে এতগুলো বছর ধরে তোমাকে এত কাছ থেকে ভালোবেসেও কেন তোমার মনে কিঞ্চিত ভালোবাসার উদয় হয়নি আজও? এই যে এতগুলো বছর তোমার চোখের সামনে দিয়ে চলাফেরা করলাম, তখন তোমার আমাকে চোখে পড়েনি, পছন্দ হয়নি? আর আজ আমার সব কিছু তোমার পছন্দ, আমার হৃদয় অলিন্দ থেকে দেওয়া নামটাও। আপনি কিছু বলেছেন? আইমান হক চোকালো। ও কিছু না, ভাবছি তোমার নন্দিনী বলে আর ডাকবো না। নন্দিনী নামটা ডাকতে ডাকতে বোরিং ফিল করছি। তাহলে কি বলে ডাকবেন? ঝিনুকমালা। ফুরফুরে পাহাড়ি আর সমুদ্রের হিমেল হাওয়া এবং ঝলমলে কাঁচরঙা রোদ্দুর হালকা উষ্ণতা ছড়াচ্ছে। মন প্রাণ জুড়িয়ে যাওয়া
এই আবহাওয়ায় খুব দারুণ লাগছে ওদের দুজনের। ওরা দুজন দুটি উইন্ডো প্রুফ বিচ আমব্রেলার নিচে বসলো। নন্দিনী সমুদ্রের নীল জলের দিকে তাকিয়ে মৃদু হাসলো। টাইম অনুযায়ী জোয়ার প্রায় আরও 3 ঘন্টা পূর্বে এসেছে। ঢেউয়ের হাওয়াগুলো ওদের চোখে মুখে আশ্রে পড়ছে। নন্দিনী ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। আইমান নন্দিনীর দিকে এক পলক তাকালো। হঠাৎ মনে হলো ঢেউয়ের হিমেল হাওয়াগুলো নন্দিনীর সুশ্রী মুখশ্রীটাকে যেন আদর করছে। তরঙ্গগুলি যেন পায়ের গোড়ালিগুলিকে ছড়িয়ে দিয়ে চুমু খেয়ে যাচ্ছে পায়ের পৃষ্ঠের উপর। মুহূর্তেই সমুদ্রের তলদেশে অবস্থিত প্রবালের সুন্দর বিনাশ চিরন্তন সৌন্দর্যের কথা মনে পড়ল সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা অজস্র রত্ন এবং মুক্তোর কথাও। আইমান মুখ ফিরিয়ে নিল নন্দিনীর হাতে স্প্রাইট আর চিপস। আইমান মাঝে মাঝে লক্ষ্য করছে নন্দিনীকে। নন্দিনী পা দুলাচ্ছে আর এদিক সেদিক তাকে ছটফটিয়ে সমুদ্র আর পাহাড় দেখছে, আবার আনমনে চিপস মুখে পড়ছে। মেয়েদের চিপস খেতে সফট ড্রিঙ্ক করতেও বুঝি এত সুন্দর লাগে, তা আইমানের জানা ছিল না। নন্দিনীর এই ছেলে মানুষই ভাবগুলো আইমানকে খুব করে টানছে। আইমান নীরবে শ্বাস ফেলল, বিড়বি করে বলল, মেয়েটা তোর জন্য হারাম, হারাম। নন্দিনী সমুদ্র, অরণ্য আর পাহাড় একসাথে দেখছে আর ভাবছে সমুদ্রের ঢেউয়ের গর্জন, বড় বড় পাহাড়, অরণ্য, প্রাকৃতিক ঝর্ণার নয়নাভিরাম সৌন্দর্য, সবুজ বৃদ্ধি, সমুদ্র পাড়ের সারি সারি ঝাউ বৃদ্ধি, বৌদ্ধ মন্দির, প্যাগোডা সহ নানান আকর্ষণীয় পর্যটন রাজধানী কক্সবাজারের অপরূপ সৌন্দর্যের জানা অজানা হাজারো জঙ্গলি ফুল, বনফুল, পাখি, ফল, আরও কত কি এই পাহাড়ের গায়ে। এত সৌন্দর্যের ভিড়ে নন্দিনী খুব করে হারিয়ে যেতে ইচ্ছে করছে। মনে পড়ল আদিত্যের কথা। কাল রাতেও আদিত্যকে নিয়ে সে কল্পনা করেছে, আদিত্যকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছে, কিছু স্বপ্ন বুনেছে। এই স্বপ্নগুলোর কথা মনে পড়তে নন্দিনীর দৃষ্টি খোলা হয়ে গেল। হঠাৎ পাহাড়ের বনফুলের লতায় দুলে দুলে মাতাল হওয়া নন্দিনীর নাসিকায় পৌঁছেতেই নন্দিনী একসাথে সমুদ্র আর বনফুলের ঘ্রাণ টেনে নিল। আইমান দেখতে পেয়ে বলল, ঘ্রাণ নিচ্ছ? হ্যাঁ, সমুদ্র আর বনফুলের। ও, সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। আমার ঠিক তাই মনে হচ্ছে। আইমান আনমনে বলল, সমুদ্র দেখলে আমার কেমন যেন অনুভূতি হয়, কেমন? প্রথম প্রেমের অনুভূতি হয়। আইমান পূর্ণ দৃষ্টিতে তাকালো, নন্দিনীও তাকালো। আইমান মলিন হেসে বলল, হ্যাঁ, কেমন যেন বুক কাঁপা অনুভূতি, একটা প্রবল শূন্যতা আমাকে চেপে ধরে আষ্টে পৃষ্ঠে, দম বন্ধ করা একটা শূন্যতা। কথাগুলো শুনতেই কখন চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। নন্দিনী টের পেল না। আইমান চোখ সরিয়ে নিল, গোপনে একটা শ্বাস টেনে প্রসঙ্গ পাল্টে বলল, সমুদ্রকে যতবারই ভালোবাসতে গেছি ততবারই যেন আমি মুগ্ধ হয়েছি। আমিও ভালোবাসতে চাই সমুদ্রকে। আচ্ছা, সমুদ্র কোন সময় এলে বেশি ভালোবাসা যায়? সবসময় ভালোবাসা যায়, তবে ব্যক্তিগতভাবে আমি গ্রীষ্মের সময়টাকেই বেশি পছন্দ করি। কেন? কারণ ওই সময়টায় পুরো দেশটাকেই এক রূপকথার রাজ্য বলে মনে হয়। সবুজ পাহাড় আর বাঁকে বাঁকে মেঘদের খুনসুটি, হাত বাড়ালেই পেঁজা তুলোর মতো মেঘ ছোঁয়া যায়। আর বনফুলের চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য, আর ক্ষণে ক্ষণে বনফুলের সুবাস টের পাওয়া যায়। আমার খুব জানতে ইচ্ছে করছে, কি? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ। কাকে? সেটা কি জানা খুব জরুরি? কেন জানি ইচ্ছে করলো। আপনার ভালো বন্ধু হয়ে আমি কি জানতে পারি না? আইমান মলিন হাসল। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছি, আজও ভালোবাসি, আর আজীবন ভালোবেসে যাব, নীরবে, নিভৃতে, গোপনে, তার অগোচরে। নন্দিনী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে সে? সে আমার ক্লান্ত মস্তিষ্কের একগুচ্ছ ফুল, ঝিনুকমালা। নন্দিনী আগ্রহ নিয়ে শুনেছে। হঠাৎ অশ্রুসিক্ত ভেজা প্রলম্বিত পাপড়ি জোড়া ঝাপটালো। আইমানের ঘোর লেগে গেল। সে সেদিকে তাকিয়ে মোহমুগ্ধ নয়নে চেয়ে বলল, সে পরিপূর্ণ এক লাস্যময়ী রমণী, তাকে কখনোই ভুলতে পারবো না আমি। তার সৌন্দর্য, তার চাঁদপনা মুখশ্রী, তার গোলাপের মতো হাসি এবং তার নয়ন যুগল পুরো যুব সম্প্রদায় সহ আমাকেও বোধ করে রেখেছে কয়েক যুগান্তর ধরে। সে খুব শান্ত,
মাঝ সমুদ্র যেমন চোখের পলকে চঞ্চলতাকারী, ঠিক তেমন। তাই সে ভিজবে বলে আমি সমুদ্র বানিয়েছি আমার চোখের জলে। ফুলের থেকেও সুন্দর তার মায়াবী চোখজোড়া, আর চাঁদের থেকেও সুন্দর তার মায়াবী ওই মুখখানি। জ্যোৎস্নার মতো সুন্দর তার চিরল বিরল দন্তরাজির হাসির ঝিলিক। সে আমার অনেক শখের খুঁজে পাওয়া প্রজাপতি। হাজার বছর তাকিয়ে থাকলেও বিন্দুমাত্র কমবে না মায়া তার প্রতি। সে তার মুগ্ধতার জাদু দিয়ে বশ করতে পারে সবাইকে। তাকে যে একবার অনুভব করেছে, তার মায়া থেকে কেউ বেরোতে পারেনি আর। সে ব্ল্যাক ম্যাজিকেরও ভাণ্ডার, তার প্রতি মায়া জুড়ে যায় অকারণেই। আপনি তাকে এত ভালোবাসেন? ভালোবাসি, বাট বাট কি? তাকে আমি খুব করে চেয়েছিলাম ঝিনুকমালা। তো সে কি আপনার সাথে চিট করেছে? আইমান মলিন হাসলো। না, প্রশ্নই আসে না। সে এমন নয়। সে খুব নির্মল, নিষ্পাপ, গোলাপকলির মতো পবিত্র, কোমল, ছোট্ট খরগোশ মতো নরম, তুলতুলে, বড্ড আদুরে। তাহলে? আফসোস, সেই মানুষটা অন্য কারো। কি বলছেন? হ্যাঁ ঝিনুকমালা, তাকে আমি মন প্রাণ দিয়ে চাই, আর সে আমায় তার ভালোবাসার গল্প শোনায় প্রতিনিয়ত। এটা কি কঠিন নয়? কথাটা শুনতেই নন্দিনীর খুব কান্না পেল। নন্দিনীর চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়াতে লাগলো। আইমান থমকালো। ঝিনুকমালা, তুমি কাঁদছো? নন্দিনী মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আইমানের বুকটা ধক করে উঠে হাহাকার করতে লাগলো যন্ত্রণায়। কেন কাঁদছো? ও, ওই যে ওই মেয়েটার জন্য। কেন? আপনি তাকে পাননি? দুঃখে আইমানের বুকটা ফুলে উঠল। বোকা মেয়েটা তো জানেই না সেই মেয়েটাই একমাত্র সে। আইমান করুণ হাসলো। জানলে কি করবে মেয়েটা? আইমানের বলতে ইচ্ছে করলো। এই বোকা মেয়ে, সেই মেয়েটা স্বয়ং তুমি। তোমাকেই আমি পেলাম না। সেই তুমি ওই ক্রুশবিদ্ধ যিশুর মতো বিধে আছো আমার এই ক্ষতবিক্ষত হৃদয়ে। তোমার ভেতরে আমি নেই, অথচ আমার ভেতরে তুমি কীরকমভাবে আছো সেটা কেবল আমিই জানি ঝিনুকমালা। আচ্ছা, মানুষের ভাগ্য এমন হয় কেন? কেমন? যে যাকে ভালোবাসে সে তাকে পায় না কেন? আর তার মানুষের জীবনে যতটা সুখ দিতে পারে বা সুখ আসে, তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে চলে যায় কেন? উত্তরটা আমারও জানা নেই ঝিনুকমালা। কেন আসে তারা আমাদের জীবনে? মায়া বাড়াতে, স্মৃতি হয়ে হৃদয় অলিন্দে জায়গা করে নিতে। হয়তো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি কত বছর ধরে ভালোবাসেন তাকে? সম্ভবত ৮-৯ বছর। সে তখন খুব পিচ্ছি ছিল, বারবিডলের মতোই লাগতো তাকে আমার কাছে। নন্দিনীর কেমন যেন সন্দেহ হলো। সবাই তাকে বারবি ডালের সাথে তুলনা করে, কিন্তু আইমান তার প্রেয়সীকে করেছে। হয়তো মানুষ ভিন্ন, এটাই হতে পারে। অবাক হয়ে বলল। এত বছর ধরে? হুম। তাহলে আপনার ভালোবাসা অনেক পুরনো হয়ে গেছে, তাই না? কে বলে ভালোবাসার পুরনো হয় ঝিনুকমালা? আমার মনে হলো। ভালোবাসা কখনো পুরনো হয় না বোকা মেয়ে। নন্দিনী ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। আইমান বলল। ঝিনুকমালা, সত্যিই তুমি আস্ত একটা বোকা মেয়ে। তোমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তুমি যথেষ্ট ম্যাচিউর হওনি। তোমার মধ্যে এখনো একটা ছেলে মানুষই বাচ্চামি রয়ে গেছে। কেন এমন মনে হলো? বোকা মেয়ে, মানুষ বলে পুরনো হলে নাকি ভালোবাসা কমে যায়, কিন্তু যত দিন যাচ্ছে ততই তার প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা, মুগ্ধতা এবং আসক্তি সবই বেড়েই চলেছে। সেখানে ভালোবাসা পুরনো হয় কিভাবে? এত ভালোবেসে কি লাভ? সে তো আপনার হবে না। তাতে কি? আমার মানসিক শান্তি বলতে আমি শুধু তাকেই বুঝি। তাকে আমার হওয়া লাগবে না ঝিনুকমালা। সে আমার হৃদয়ের একাংশ জুড়ে আছে, আজীবন থাকবে। আমার হৃদয়ে আজীবন তার স্থান। এটাই তো আমার কাছে অনেক। আর কি চাই? সে ভালো থাকলেই আমার ভালো, তার সুখই আমার সর্বসুখ। ভালোবাসার শেষ নেই। যার প্রতি মন থেকে একবার ভালোবাসা সৃষ্টি, তার জন্য ভালোবাসা অনন্তকাল থেকে যায়। তাকে ভালোবাসার লাভ লোকসান বুঝি না আমি। তার জন্য আমার ভালোবাসার সমাপ্তি নেই, কেবল শুরু আছে। আইমান নন্দিনীর চোখে চোখ রেখে কথাগুলো বলল। নন্দিনী কেঁপে উঠল। আইমান কিভাবে যেন বলল, মনে হচ্ছে সব তাকে নিয়ে। কিন্তু নন্দিনী জানে এটা তার ভ্রান্ত ধারণা। আইমান কেন তাকে ভালোবাসতে যাবে? আইমান তো জানে আদিত্য তাকে ভালোবাসে। নিজেকে ধাতস্থ করে বলল। আচ্ছা, তাকে কেন ভুলে যাচ্ছেন না? তাকে ভুলতে চেষ্টা করি তো, কিন্তু কিন্তু কি? তাকে ভুলে যেতেও তো একটা রাস্তার দরকার হয়। তাহলে একটা পথ খুঁজে বের করে ভুলে যান।
মুখস্থ হয়ে যাওয়া তাকে ভুলে যাওয়া কি এতই সহজ ঝিনুকমালা? নন্দিনী চোখ তুলে তাকালো। সে তো এত কিছু জানে না। তাকে ভুলে যাব ভাবলেই আমি অবোধ শিশুর মতো পথ হারিয়ে ফেলি। কেন? তার প্রতি আমার যে মায়া রয়েছে সেগুলো আমায় ভুলতে দেয় না। এই কেমন মায়া? ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো? সেটা হচ্ছে মায়া। আর মায়া হলো অদৃশ্য এক চোরাবালি, যার মাঝে হৃদয় মন আটকে যায়। তেমনি তার প্রতি আমার প্রচণ্ড মায়া রয়েছে। ভালোবাসা চলে এলে মানুষ ২০ বছরের সংসার ফেলেও আসতে পারে। আবার মানুষ ২ মাসের মায়ায় পড়ে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকে। ভালোবাসার শেষ আছে, কিন্তু মায়া চিরন্তন। তার প্রতি আমার মায়া কখনোই ফুরাবে না ঝিনুকমালা। এই মায়া চিরন্তন। আচ্ছা, আদিত্য কি আমায় ভালোবাসে কিংবা মায়া করে? কেমন মনে হয়? বুঝতে পারছি না। সংযোগ বিচ্ছিন্ন করলেই কি ভুলে যাওয়া সম্ভব? না। তুমি ভালোবাসতে জানো না বোকামে, তাই সন্দেহ করছো একজন পুরুষের ভালোবাসাকে। মানে? আমার ভাই তোমাকে কেমন ভালোবাসে তা আমি জানি না, তবে শোনো, আমরা বোকা পুরুষেরা অল্প সুখের দামে গোটা হৃদয়টাকে বিক্রি করি নারীর কাছে। মানে? আইমান তাচ্ছিল হাসলো। নন্দিনী কেমন দোলাচালে পড়ে গেল। আইমানের প্রতিটি কথাই রহস্যময়। কি বলছে কিছুই বুঝতে পারছি না। পুরুষ মানুষ তার প্রথম প্রেমকে কখনোই ভুলে না ঝিনুকমালা। হাজার চেষ্টা করেও ভুলতে পারে না। অপশন হিসেবে ভালো থাকার জন্য হয়তো আরেকজনকে ভালোবাসে কিংবা তার জীবনে জড়ায়, কিন্তু সে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। প্রেয়সীর মায়া ভুলতে পারে না। হৃদয়ের অন্তঃস্তরে তার জন্য একটু হলেও সূক্ষ্ম ভালোবাসা এবং সূক্ষ্ম একটা টান মায়া থেকেই যায়। পুরুষ মানুষ তার প্রথম প্রেমকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, সময় অসময়ে ফিল করে, প্রতিটি মেয়ের মধ্যে তার ছায়া খুঁজে বেড়ায়, তার প্রথম প্রেমের জন্য খুব পাগলামি করে। আর শোনো, ভালোবাসা হলো হৃদয়ের ব্যাপার। হৃদয় তরঙ্গের যেমন উত্থান পতন ঘটে, ভালোবাসারও তেমনি উত্থান পতন ঘটে। আর এভাবেই ভালোবাসার সৌন্দর্য প্রকাশিত হয় প্রতিটি মানব হৃদয়ে। তাহলে আদিত্য কেন গায়েব হলো? সে না হয় অভিমান করেছে, কিন্তু আদিত্য কেন তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলো? নন্দিনী চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়াতে লাগলো। আইমান সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা অনেক সুন্দর, অনেক সম্মানের, তবে ভুল কাউকে ভালোবাসলে সারা জীবন পস্তাতে হয়। হয়তো। নন্দিনীর বুক ফেটে হঠাৎ ডুকরে কান এলো। ভালোবাসা কেন এত অসহায়? কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও চায় না। নন্দিনী এই অশ্রুসিক্ত মায়াবী চোখ রেখে আইমানের খুব করে বলতে ইচ্ছে করলো, সমুদ্রের পাড়ে বসে তোমার হাতে হাত রেখে সূর্যাস্ত আর চাঁদের উদয় একসঙ্গে দেখতে বড় ইচ্ছে করে ঝিনুকমালা। আচ্ছা, সমুদ্র পাড়ের কোল ঘেঁষে একটা ছোট্ট কুটিরে আমাদের সংসার পাতলে কেমন হবে বলো তো? খুব নিশ্চিন্তে হু হু বাতাসে হিমেল হাওয়ায় জড়িয়ে যাওয়া কাঁটা দেবে, ঘুম ভেঙে দেখা মিলবে পশ্চিম আকাশে মায়াবী চাঁদ। তৎক্ষণাৎ মনে পড়ে যাবে আমার পাশে চারটার কথা, অর্থাৎ বহু সাধনা করা ঝিনুকমালার কথা। হিমেল হাওয়ায় জড়সড় হওয়া ঘুমন্ত চাঁদের মতো মুখটা আমাকে সমুদ্রের গর্জনকেও পূর্বী রাগের মন মাতানো রস যোগাবে। অচেনা পাখিরা দূর দেশ থেকে এসে ভিড় জমাবে ঘরের কোল ঘেঁষে। কিচিরমিচির শব্দে শুভে সাদিক হয়েছে জানা যাবে। নামাজের জায়নামাজ থেকে না উঠে বরং তোমার কোলে মাথা দিয়ে সকালে সূর্যোদয় দেখতে দেখতে আবারও শুরু হবে আমাদের নতুন সূর্যের দিন। কেমন হবে বলো তো? সমুদ্রের কোল ঘেঁষে আমাদের একটা ছোট্ট সংসার। বলো ঝিনুকমালা, বলো। কিন্তু আইমান বলতে পারলো না। মনে মনে বলল, তোমাকে পাওয়ার উপায় নেই জেনেও তোমায় চাওয়াটা তোমার প্রতি অন্যায় ঝিনুকমালা, সব থেকে অন্যায় আবার নিজের প্রতি। তবেই অন্যায়টা আমি ভুল করে ফেলেছি। না চাইতেও তোমাকে ঝিনুকমালার সাথে তুলনা করে ফেলেছি। চাঁদের সাথে তোমার আভিজাত্য নিয়ে বিস্তর তর্ক করেছি। পাহাড়ি ঝর্ণা আর বনফুলকে বলেছি তোমার মিষ্টতার কথা। সমুদ্রকে বলেছি আমার প্রেমে পড়ার কথা। আমি খুব নিষ্ঠুরভাবে তোমার প্রেমে পড়ে গেছি ঝিনুকমালা। তোমার প্রতি আমার অধিকার নেই, কিন্তু অনুভূতিগুলো সেটা কিভাবে ফুরাবে? তুমি অন্য কারো স্পর্শে থাকবে, এটা ভাবলেই আমার ভেতর কেমন যেন দুমড়ে মোচড়ে গুড়িয়ে যায় ঝিনুকমালা। আমার না হয়ে তুমি আমার চোখের সামনে অন্য কারো হয়ে গেছো। এটা দেখার চেয়ে তোমার মৃত্যুর খবর গ্রহণ করা আমার কাছে খুব সহজ বলে মনে হয়। তুমি আমাকে উদ্ধার করো এই নরক থেকে। ফিরে যাও তোমার প্রিয় মানুষগুলোর কাছে। আমাকে মুক্তি দাও। তোমার স্মৃতিগুলো নিয়ে আমি ভালো থাকতে চাই ওই ঝিনুক ফোটা সাগর বেলায়।
জানো, ছোট্ট একটা জীবন, তাও কত না পাওয়ার আক্ষেপ আমার রয়ে গেল। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই অদ্ভুত, আবার মাঝে মধ্যে মনে হয় এমন জীবন কেন দিল সৃষ্টিকর্তা। তারপরও মানুষ বাঁচে আশায়, বাঁচে আকাঙ্ক্ষায়, আমি বাঁচি নিরাশায়। জীবন সুন্দর, বড়ই সুন্দর ঝিনুকমালা। আইমান অন্যমনস্ক আনমনেই বলল। প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও প্রেম করা দরকার। অস্ত্রসিক্ত নয়নজোড়া তুলে বলল। কেন? কারণ মানুষ যাতে বুঝতে পারে কেন প্রেম করা উচিত। ঠিক বলেছেন, তবে আমি কখনোই কারো প্রেমে পড়তে চাইনি, কারো প্রেমিকা হতে চাইনি। আমি বরাবরই চাইতাম কেউ আমায় ভালোবাসুক, আর আমি তার ভালোবাসার মানুষ হব। হয়েছিও, তাতে লাভ কি হলো? সে আমায় ভুলে ঠিকই থাকতে পারছে। হঠাৎ ফোপানোর শব্দ পেতেই আইমান চমকালো। পাশ ফিরতেই দেখল নন্দিনী ফুলে ফুলে ফুপিয়ে কাঁদছে। মেয়েটার ফুলের মতো মেদুর মুখমণ্ডলটা দেখতেই প্রখর মায়ে ভেতরটা উতলে এলো আইমানের। হঠাৎ তার মনটা মলিন হয়ে গেল। আইমান অস্থির হয়ে জিজ্ঞেস করলো। হ্যাভ দেয়ার বিন এনি প্রবলেম? আপনি ওই মেয়েটাকে অনেক ভালোবাসেন তো, কিন্তু তাকে পাননি, তাই কষ্ট হচ্ছে আমার খুব। অতি দুঃখে আইমান হঠাৎ হেসে ফেল। এটা কোনো কথা? কোথায় সে কাঁদবে তা না, এদিকে মেয়েটা নিজের জন্য নিজে কেঁদে কেটে নাকের জল চোখের জল সব একসাথে করে সাগর বানিয়ে ফেলছে। আইমানের মন বলল নন্দিনীর হয়তো আদিত্যের কথা মনে পড়ছে, তাই সে শূন্যতায় কাঁদছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। বোকামে, ভালোবাসলে কি সবার সাথে ঘর বাঁধা যায়? না। আইমান সংকোচ বোধ না করে চোখের পানি মুছে দিয়ে বলল। এই তো বুঝতে পেরেছ, এই চ্যাপ্টার এখন ক্লোজ। এই দেখো। নন্দিনী তাকাতে দেখল আইমানের হাতে দুটো বাবলের বোতল। নন্দিনী ভীষণ খুশি হয়ে গেল, উচ্ছ্বাস প্রকাশ করে বলল। আপনি জানতেন? এটা তোমার পছন্দের? হ্যাঁ। নন্দিনী ভেজা নাক মুছে বোতলগুলো হাতে নিল। সামান্য বাবলের বোতল পেয়ে নন্দিনী বাচ্চাদের মতো খুশি হয়ে গেল। আইমান ভীষণ অবাক হলো। এবার খুশি তো? অনেক, কিন্তু আপনি কি করে জানেন? নীল জলের দিকে তাকিয়ে রহস্যময় হাসলো আইমান, আনমনি বলল। এবার তুমি খুশি? নন্দিনী, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। আমি তোমার গান খুব পছন্দ করি, প্রতিদিন শুনি। নন্দিনী ভেজা চোখ জোড়া তুলে তাকালো, বিস্ময় প্রকাশ করেই বলল। প্রতিদিন কোথায় শোনেন? আইমান ভোরকে গিয়ে আমতা আমতা করে বলল। না মানে ওই দিন শুনলাম যে ওইটা। ওই দিন শুনলে প্রতিদিন কেন বলল আইমান? নন্দিনী সন্দেহপ্রবণ হলো। ও আইমান স্মিত হেসে বলল। একটা গান গাইবে এখন? নন্দিনী চারিদিকে এক পলক নজর বুলিয়ে কাচুমাচু করলো। প্রবলেম নেই, আস্তে আস্তে গাইতে পারো। মাথা নেড়ে সায় দিল নন্দিনী। তাহলে বাবল ওড়াতে ওড়াতে একটা গান ধরো। নন্দিনী একটা বাবলের বোতল আইমানের হাতে দিয়ে বলল। এটা আপনি ওড়ান? আমি এই বয়সে বাবল ওড়াবো? কুণ্ডলি পাকিয়ে সিগারেটের ধোয়া তো ঠিকই ওড়াতে পারেন। বাবল ওড়াতে বয়স লাগে না, শুধু সুন্দর আর স্বচ্ছ একটা মন লাগে। আইমান লাজুক হাসলো, মেয়েটা সব দেখে ফেলেছে। আর শুনুন, আমি এখন একা একা ওড়াতে পারবো না। কেন? কারণ আমার এখন যখন অনেক বেশি রাগ হয় তখন একা ওড়াতে পছন্দ করি আমি, তখন সঙ্গী নেই না। আচ্ছা। এখন তো রেগে নেই, তাই সঙ্গী হিসেবে আপনাকে ওড়াতে হবে আমার সঙ্গে, নয়তো ওড়াতে ভালো লাগবে না আমার। আইমান মৃদু হেসে একটা বোতল হাতে নিল। সেও নাকি এই মেয়েটার সাথে এখন এসব ওড়াবে বাচ্চাদের মতো। কি ভয়ঙ্কর আজগুবি কথাবার্তা। আইমানে ভীষণ হাসি পেল। কোন গান পছন্দ আপনার? সমুদ্রের পাড়ে আছে যেহেতু, সেহেতু সমুদ্রের সাথে ম্যাচ করে একটা গাও। আচ্ছা। নন্দিনী নাক মুখ মুছে বাবুল উড়িয়ে গলা পরিষ্কার করে সবে গান গাইতে নিবে। হঠাৎ কেউ একজন পেছন থেকে আইমানের কাঁধে চাপড় মেরে বলে উঠল। কি রে শালা, গার্লফ্রেন্ড নিয়ে একা একা গান শুনবি, আমাদের শোনাবি না? অপরিচিত কারোর কণ্ঠ শুনতেই ওরা দুজন ঘাবড়ে গিয়ে পেছনে ফিরতে দেখল তাদের উভয়ের সমবয়সী অনেকগুলো ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। আইমান চমকে গিয়ে বলল। মাহাবীর, তুই এখানে? মাহাবীর চমৎকার হেসে বলল। কি দোস্ত, চমকে গেলি? অনেক। তুই বলেছিস বাংলাদেশে আসবি, কিন্তু কক্সবাজারে আসবি একটুও বললি না কেন শালা? আসলে হইছে, আর মিথ্যে বলতে হবে না। আমাকে বলে আসলে গার্লফ্রেন্ড নিয়ে স্পেশাল কোয়ালিটি টাইম পাস করতে পারতি না?
আইমান বিব্রত বোধ করলো, নন্দিনীকে উদ্দেশ্য করে বলল, তোর গার্লফ্রেন্ড? না। মিথ্যা বলিস কেন? মিথ্যা বলবো কেন? আমরা দুজন ভালো বন্ধু। এত সুন্দরী মেয়ে আর তুই বলছিস বন্ধু? উফ, থাম এবার, এত গোয়েন্দাগিরি করিস না। মাহাবীরের কথায় নন্দিনী বিব্রত বোধ করলো। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। মাহাবীর কেমন করে বারবার তাকাচ্ছে। আইমান বাকিদের দিকে তাকিয়ে বলল, তুই একা এসেছিস? না, এই যে আমার বোন পূরবী আর সঙ্গে কাজিনরাও এসছে। আইমান এক পলক তাকালো। পূরবী আইমানের দিকে তাকিয়ে আছে। আইমান বিব্রত বোধ করে চোখ নামিয়ে ফেল। মাহাবীর নন্দিনীকে ইঙ্গিত করে আইমানকে বলল, মেবি কোথাও দেখেছি একে। পূর্বী বলল, হ্যাঁ ভাইয়া, এই কয়েকদিন পেপারে দেখেছি নিখোঁজ বিজ্ঞপ্তিতে। ওরা দুজন ঘাবড়ে গেল। আইমান আমতা আমতা করে বলল, ও হচ্ছে নন্দিনী, আমার ভালো বন্ধু। মাহাবীর বলল, মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে, তাই না? নন্দিনী ভয়ত দৃষ্টিতে তাকালো। মাহাবীর মজা পেল বেশ। এমন প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, আর বলিস না, ও একটু অন্যরকম তো, তাই মায়ের সাথে রাগ করে কক্সবাজার চলে এসেছে। ও, ওর মা তো পেপারে খোঁজ করছে, খোঁজ দিচ্ছিস না কেন? আসলে ওই যাচ্ছে না, মূলত এটা ওদের মা মেয়ের ব্যাপার, হাইড অ্যান্ড সিক গেমের মতো আর কি। রাগ পড়লেই ঠিক হয়ে যাবে, এখন একটু রেগে আছে মায়ের উপর। মাহাবীর নন্দিনীর দিকে তাকিয়ে হাসলো। মেয়েটা চমৎকার। নন্দিনী গুটিয়ে গেল। হাই, আমি মাহাবীর মাহবুব খান। আইমান ইশারা দিল নন্দিনীকে স্বাভাবিক থাকতে। নন্দিনী নিজেকে স্বাভাবিক করে বলল, আমি নন্দিনী শিকদার। আমার বোন পূরবী। পূরবী বলল, হাই। হ্যালো। নন্দিনী শঙ্কিত। এরা যদি ফোন করে বলে দেয় তাহলে কি হবে? পূরবী বোধহয় নন্দিনী মনের কথা বুঝলো। এগিয়ে এসে বলল, মেবি কিছু নিয়ে সঙ্গীত তুমি? না, আসলেই তা নয়। মেবি আমরা সেম এজের। হতে পারে। পূরবী নন্দিনীর সাথে উইন্ডোপ্রুফ পিস আমব্রেলার নিচে বসলো। আইমান তার বাবলের বোতলটা নন্দিনীকে দিয়ে গেল। নন্দিনী আনমনি বাবল ওড়াতে লাগলো। দৃশ্যটি দেখে পূরবীর ভালো লাগলো। তুমি বাবল ওড়াও? আই লাইক দ্যাট। ক্যান আই ট্রাই ওয়ান্স? নন্দিনী একটা বোতল দিল। আইমান তোমার কি হয়? অনলি ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে তুমি কক্সবাজারে ঘুরতে এসেছো? ভয় পাও না? ভয়ের কি আছে? কি বলছো? আই ট্রাস্ট হিম 100%। সো মাচ কনফিডেন্স। এই নন্দিনী, শোনো না, তোমার ফ্রেন্ডকে না আমার খুব পছন্দ হয়েছে। নন্দিনী হঠাৎ দুষ্টু হেসে বলল, হি হ্যাজ আ গার্লফ্রেন্ড। কি বললে? সত্যি। পূরবী আইমানের দিকে তাকালো। জীবনে যে কোনো ছেলেকে পছন্দ হলো, তাও আবার তার গার্লফ্রেন্ড আছে। মানি না। নন্দিনী হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আইমান মাহাবীর চমকে উঠে তাকালো ওদিকে। হাসছো কেন? এমনি। তুমি সত্যি বলছো তার গার্লফ্রেন্ড আছে? হুম। কিন্তু আমার তো তাকে খুব পছন্দ হয়ে গেল। তো তুমি বোঝো না? বুঝেও লাভ নেই। তুমি বরং আঠার মতো তার পেছনে লেগে থাকতে পারো, ভাগ্যে থাকলে পেয়েও যেতে পারো। মন্দ বলনি, সেটা করতে হবে দেখছি। পূরবীকে বোকা বানাতে পেরে মজা পেল। মাহাবীর নন্দিনীর দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে রে আইমান? ফ্রেন্ড। তোর ফ্রেন্ডকে আমার খুব পছন্দ হয়েছে। তোর সাথে কোনো লাইন না থাকলে আমাকে একটু লাইনটা করিয়ে দে না দোস্ত। তার লাইন অলরেডি বুকড করা। তার মানে সেটা তুই? দূর, অহেতুক সন্দেহ করছিস। তো কে সে? আছে একজন, সময় হলে দেখতে পাবি। তো তোর সাথে কেন? মায়ের উপর রাগ করে এখানে এসেছে। প্রচণ্ড জেদি মেয়ে, যা বলবে তাই করবে। মান সম্মানের কথাটা একবারও চিন্তা করবে না। কিন্তু আমার কাছে তো খুব মিষ্টি লাগছে। আইমান মনে মনে বলল, মিষ্টি না ছাই, ধানি লঙ্কা একটা। জেদ দেখলে বুঝবি শালা। আমাকে পাগল বানিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছে। মাহাবীরকে বলল, তার রাগ জিত একবার দেখলেই বুঝবি কেমন ধানি লঙ্কা। দোস্ত, মেয়েটা খুব দারুণ, একটু লাইন করিয়ে দে না প্লিজ। ধানি লঙ্কা হলেও সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। আইমান গরম চোখে তাকালো।
বললাম না শি হ্যাজ এ বয়ফ্রেন্ড। কিন্তু মাহাবীরের মন মানল না, তবুও অনুগ্রহ করে বলল, দোস্ত মেয়েটারে এক দেখায় ভালো লেগে গেল, এখন কি করব বল? সিম্পল ব্যাপার। না দোস্ত, পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ওর মতো আর কাউকে এমন দেখিনি, এতটা ভালো লাগেনি এক পলকের এক দেখায়। কেমন? মাহাবীর নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী পূর্বীর সাথে কথা বলছে আর মজা পেয়ে হাসছে, মাঝে মাঝে পা বলে ওড়াচ্ছে, ঢেউয়ের হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। নন্দিনী বিরক্তি নিয়ে সরিয়ে দিচ্ছে। দৃশ্যটা সত্যি খুব মনোমুগ্ধকর। মাহাবীর সেদিকে তাকিয়ে বলল, মেয়েটার কথার ভঙ্গি, চোখ পিটপিট করে ভয়ার্ত চোখে তাকানো, বাচ্চা সুলভ মিষ্টি হাসি, সবটা নেশার মতন। মেয়েটার সবার চেয়ে একটু বেশিই আলাদা। দোস্ত, আমি প্রেমে পড়ে গেলাম। আই লাভ হার। প্লিজ লাইনটা সেটিং করে দে না। আয়মান গোপনে দীর্ঘশ্বাস ফেল। সে নিজেই তো পেল না প্রেয়সী মনের নাগাল, আর এই ছেলে এক মুহূর্তে বৈরাগী এসে নাকি ঝাঁপ দিয়ে প্রেমে পড়ল। ভাবা যায় এগুলো? তোরা কতদিন ধরে এখানে? 3-4 দিন মেবি। এতদিন একসঙ্গে? হুম। এত সুন্দর একটা মেয়ে তোর সাথে। আচ্ছা, মেয়েটা শরীর স্পর্শ করতে তোর ইচ্ছে করে না? আয়মানের মাথায় রক্ত চড়ে গেল। এইসব কেমন কথা? ও দোস্ত, সিরিয়াসলি নিচ্ছিস কেন? আরে বল না। আয়মান দাঁতের দাঁত চেপে বলল, না, তার শরীর ছোঁয়ার ইচ্ছে আমার কখনো করে না। যার মনই ছুঁতে পারি নাই তার আবার কিসের শরীর ছুব? আহ, এত হাইপার হচ্ছিস কেন? হওয়ার কথা নয়। ইটস ওকে দোস্ত, সো সরি। অনেকদিন পর দেখা হলো তো তাই ফান করছি। আচ্ছা, তুই মনে হয় আমার মতন একই নৌকার মাঝি, রাইট? আয়মান ভনিতা না করে বলল, মেয়েটা আমার প্রেমে নয়, ভালোবাসায় আছে। দোস্ত, প্রেম আর ভালোবাসা কি এক নাকি আলাদা? হ্যাঁ, আলাদা। কেন? কারণ তার প্রেমে পড়লে শরীর ছোঁয়ার অনেক কারণ খুঁজতাম, সে বলার আগেই স্পর্শ করতাম। তাহলে ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে হৃদয়ের ব্যাপার, আর হৃদয় দিয়ে তাকে এক পলক দেখার অধীর অপেক্ষা, তার কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা। ভালোবাসার মানুষটার লজ্জামাখা মুচকি হাসি, সেই হাসিতে মন সাগরে উথাল পাতাল ঢেউ ওঠা, মাঝ নদীতে পাল তোলা, তপ্ত দুপুরে স্নিগ্ধ গাংচিল হয়ে মানুষটাকে পাগলের মতো খোঁজা। দোস্ত, তোরা একসঙ্গে এতদিন, তোর মনে কখনো কামনা জাগে না তাকে পাওয়ার জন্য? আয়মান চোয়াল শক্ত করে তাকালো। আহ, রাখছিস কেন? কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটি প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। আর হ্যাঁ শোন, শরীর ছোঁয়াটা তখনই আনন্দের হয় যখন স্পর্শের মানুষটা ভালোবাসার হয়। আয়মানের কথা শুনে মাহাবীর চুপ হয়ে গেল। এতক্ষণ সে কি আবল তাবল বলে ফেল? সরি দোস্ত। আয়মান আর মাহাবীর এগিয়ে গেল নন্দিনীর কাছে। নন্দিনী বাবুল ওড়াতে ব্যস্ত। মাহাবীর বলল, গান শোনার কথা বলছিলে আইমান, তোর ফ্রেন্ড নন্দিনীকে বল না একটা গান গাইতে। নন্দিনী এক পলক তাকালো দুজনের দিকে। আয়মান বলল, গিটার নেই, খালি গলায় গান ভালো লাগবে না, তাই নন্দিনী গিটার ছাড়া খালি গলায় গান গাইতে পছন্দ করে না। পূর্বী বলল, কে বলেছে গিটার নেই? আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আয়মান বলল মহা ঝামেলায়, কে জানতো আপদগুলো সঙ্গে করে আবার গিটারও নিয়ে আসবে। মনে মনে বলল। ও শিট, ডিসগাস্টিং। পূর্বী দৌড়ে গিয়ে গিটার নিয়ে এলো, আয়মানের হাতে তুলে দিয়ে বলল, আপনি এটাতে সুর তুলুন আর নন্দিনী গান ধরুক। নন্দিনী দোনামনা করলো। পূর্বী বলল, নন্দিনী প্লিজ গান গাও। মাহাবীর বলল, আইমানও খুব ভালো গান গাইতে পারে পুরবি, আগে আইমানের থেকে শোন। আয়মানের মেজাজ খুব খারাপ হলো। কোন কুক্ষণে এদের সাথে তার দেখা হলো। পূর্বী খুব জোর করতে লাগলো, রাগিয়ে যেতে মেয়েটা দেখছে, কিন্তু রাগে যেতে মেয়ে দেখেছে, কিন্তু এমন স্যাঁচড়া মেয়ে আয়মান জীবনও দেখেনি। বাধ্য হয়ে আয়মান গিটারে সুর তুলে গান গাইতে লাগলো। আয়মানের কণ্ঠে গান শুনে সবাই মুগ্ধ। আয়মান যে এত সুন্দর গান গাইতে পারে নন্দিনী কখনো ভাবতে পারেনি। নন্দিনী মনে হলো আয়মানের কণ্ঠের কাছে তার গানের গলা কিছুই না। ওরা সবাই হাততালি দিয়ে উঠল। এবার নন্দিনীকে জাপটে ধরল পূর্বী আর তার কাজিনরা। নন্দিনী বিপাকে পড়ল,
খুব অস্বস্তি হচ্ছে তার। আইমান ইশারা দিল গান গাইতে। গান গাওয়া শেষে ওখান থেকে উঠতে পারলে তার চলে যাবে, কক্সবাজারে আর থাকবে না। নন্দিনী গলা পরিষ্কার করে গান ধরল। সমুদ্রের নীল জলের উপচে পড়া ঢেউয়ের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে আয়মান। সমুদ্র খুব পছন্দ তার। মাহাবীরের কাজিনরা উঠে সমুদ্র সৈকতে তুমুল বেগে ছোটাছুটি করতে লাগলো। ছোট ছোট ছেলে মেয়েদের মতো হইহুল্লোড় করে আনন্দ করছে, মাঝে মাঝে ছবিও তুলছে। সমুদ্রের স্রোতটা তাদের খুব করে টানছে বোধহয়। আশেপাশের মানুষও সমুদ্রে নামার জন্য লাফালাফি করছে। নন্দিনী এখনো গান গাইছে। পুরবী নন্দিনীর সামনে সমুদ্রে নেমে গেল ভিজতে। নন্দিনীরও খুব ইচ্ছে করছে ভিজতে। নন্দিনী হঠাৎ আয়মানের হাত ধরে টেনে সমুদ্রের দিকে দৌড়ে যেতে যেতে গাইল, ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। গাইতে গাইতে হঠাৎ সমুদ্রে নেমে গেল আয়মান। হতভম্ব, সে ভাবতেও পায়নি নন্দিনী এখন সমুদ্রে নামবে। ফাইনালি সমুদ্রে বিলাস করার সুযোগ পেল নন্দিনী। পূর্বী পানি মেরে ভিজিয়ে দিল আয়মানকে। আয়মানের খুব মেজাজ খারাপ হচ্ছে নন্দিনী কর্মকাণ্ডে। কোথায় এখান থেকে গিয়ে ফিরবে তারা, আর এই মেয়ে এখন সমুদ্র বিলাস করছে। পূর্বী মেয়েটার উপর ভীষণ জিদ হলো। মনে হচ্ছে জীবনে কোনো পুরুষ মানুষ চোখে দেখেনি। স্যাঁচড়া মতো গায়ে পড়ছে। হঠাৎ জোরে একটা ঢেউ আসলো। আয়মান হাত ধরে ফেলল নন্দিনী। আয়মান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। আর ভেজার ইচ্ছে নেই। পাবলিকলি এভাবে ছেলে মেয়েদের গোসল করাটা পছন্দ হচ্ছে না তার। মাহবীর ওদের ক্যামেরা দিয়ে পিকচার তুলতে লাগলো। নন্দিনী ঢেউয়ের সাথে তাল মিলিয়ে থাকতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। আয়মান নন্দিনীর হাত টেনে ধরে চিৎকার করে বলল, নন্দিনী উঠে এসো, তুমি কখনোই ঢেউকে থামাতে পারবে না। একটু থাকি। প্রবল স্রোতে নন্দিনীর শরীরটাকে বারবার নাড়িয়ে দিয়ে যাচ্ছে। বোকামে, ঢেউয়ের সাথে ভেসে চলে যাবে তো। সাঁতার জানো? না। তোমাকে শিখতে হবে কি করে ঢেউয়ের মধ্যেও টিকে থাকা যায়। কিন্তু এখন সময় নেই, হোটেলে ফিরে চলো। আর একটু থাকি। পূর্বী এগিয়ে এসে নন্দিনীকে নিয়ে সাঁতার কাটতে লাগলো। নন্দিনী খুব ভালো লাগছে ব্যাপারটা। আবারও সেই ছেলে মানুষই ভাবটা চলে এলো। আয়মান নন্দিনীর দিকে করুণ চোখে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমাকে বদ্ধ উন্মাদ বানানোর অভিযোগে আমার রিড অলিনদের এক নিস্তব্ধ বন্দিশালায় আজীবন তোমার শাস্তি হোক ঝিনুকমালা। নন্দিনী সাঁতার কাটতে না পেরে হাবুডুবু খেয়ে সমানে পানি খেয়ে কাশতে লাগলো। আয়মান চোখ রাঙালো। হঠাৎ একটা বুদ্ধি বের করলো। নন্দিনী, রঙিন কাকড়া এসেছে তোমার দিকে, ওই দেখো, তোমাকে কামড় দেবে। নন্দিনী ভয় পেয়ে আ করে চিৎকার করতে শুরু করলো। হাবুডুবু খেয়ে পরিমরি করে অনেক কষ্টে সমুদ্রের পাড়ে উঠে এসে বালু আশ্রে বসে বুক ধরে হাঁপাতে লাগলো। তার বুক সমানে ধরফর করছে। এদিক সেদিক তাকিয়ে সারা শরীর ঝাড়তে ঝাড়তে বলল, তোমার মাথায়। নন্দিনী আহ বলে জোরে চিৎকার করে উঠল। এবার মাথায় হাত দিয়ে কাকড়া খুঁজতে লাগলো। নন্দিনীকে এভাবে চেঁচাতে দেখে বাকিরা হেসে কুটি কুটি হয়ে গেল। আয়মান গম্ভীর রইল। মাহাবীরের লক্ষণ ভালো ঠেকছে না। তাকিয়ে আছে মোহগ্রস্ত নয়নে। মাহাবীরের ফাঁদে পড়ে নন্দিনী মন বদলে গেলে তার ভাইয়ের আমছালা সব একসাথে যাবে। গোধূলির চোখে বিচ্ছেদ নেমে এলো। রক্তিম সূর্যটাও প্রায় ধীরে ধীরে ডুবে গেল। দূর পাহাড়ের বুকে বেড়ালি কদমে এগিয়ে গেল আয়মান। নন্দিনী ভর্ত চোখে মুখে আয়মানের দিকে তাকালো। ভাবলো তখন কথা না শোনাই আয়মান যদি এখন থাপ্পড় মারে তাহলে। নন্দিনী দুগালে হাত রাখলো। আয়মানের হঠাৎ হাসি পেল। মেয়েটা থাপ্পড় মারাকে এত ভয় পায়, অথচ একটা কথাও শোনে না। আয়মান শ্বাস ফেলে বালুর আঁচড়ে নন্দিনীর পাশাপাশি বসলো। দেখলো নন্দিনীর মুক্ত নূপুর পরা পা জোড়া জলে ডুবানো। তরঙ্গিত ঢেউগুলো এসে পা ছুঁয়ে যাচ্ছে, আর সেখানে বসে গালের মধ্যে হাত রেখে ভরত চোখ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। আয়মান হঠাৎ হাতের আঙ্গুল দিয়ে বালুর বুকে বিশাল একটা লাফ আঁকলো। সেখানে লাভের উপরে ইয়া বড় একটা স্টার আঁকলো। এরপর লাভের নিচে আরেকটা মাঝারি স্টার আঁকলো। তারপর লাভের মাঝখানে ইংলিশে লিখলো, লেট বি ওভেজ কিস ইয়োর ফিট অ্যান্ড দি সেন্ট বি ইয়োর সিট ঝিনুকমালা। অর্থাৎ তরঙ্গ তোমার পায়ে চুম্বন করুক এবং বালি তোমার আসন হোক ঝিনুকমালা।
দিস ইজ ফর ইউ ঝিনুকমালা, ডু ইউ লাইক ইট? লেখাটা দেখে পড়তে নন্দিনী ভীষণ খুশি হয়ে গেল, মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মাহাবীর হঠাৎ ক্যামেরা বন্দি করলো দৃশ্যটি। বালির আঁচলে পাশাপাশি একই সাথে অ্যাটাচ দুইটা লাভ আঁকলো নন্দিনী, একটা বড় আর একটা মাঝারি। তার ভেতরে লিখলো আই লাভ দ্য বিচ, আই লাভ দ্য সি অ্যান্ড আই লাভ এ ম্যান হু মিস আন্ডারস্ট্যান্ড মি। তা দেখে আইমান মৃদু হাসলো, নন্দিনীকে জিজ্ঞেস করলো হু ইজ হি? হিজ আদিত্য। আইমান আরেকটা লাভ এঁকে তাতে লিখল ডান্স উইথ দ্য ওবেস, মুভ উইথ দ্য সি, লেট দ্য রিদম অফ দ্য ওয়াটার সেট ইয়োর সোল ফ্রি ঝিনুকমালা। নন্দিনী খুশি হয়ে আরেকটা লাভ এঁকে তাতে লিখল আই মিস ইউ আদিত্যা। ঢের পানি এসে লেখাগুলো মুছে দিতে লাগলো। আইমান তাকিয়ে রইল সেদিকে। একটা দীর্ঘশ্বাস ফেলো। দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে যাবে। ভালোবাসাগুলোও হয়তো একদিন এভাবে মুছে যাবে, আর সেখানে দখল করে নিবে অন্য কারোর নাম, সেই স্থানে ঠাঁই হবে অন্য কারোর। মনে পড়ল কবি জীবনানন্দ দাশ, বনলতা সেন, দুজন কবিতার পুঙ্গোক্তি। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। লেখাগুলোকে সমুদ্রের ঢেউয়ে মুছে যেতে দেখে নন্দিনী আবারও বালির উপর লিখতে ইচ্ছে করলো। নন্দিনী হঠাৎ বালুর আঁচলে লিখল আইমান আমাকে এই নিয়ে মোট 3টি থাপ্পড় মেরেছে। আমি খুব কষ্ট পেয়েছি, তার প্রতি আমার আকাশ সমান অভিমান জমেছে। আইমান অবাক হলো। নন্দিনী এবার একটু এগিয়ে গিয়ে একটা পাথরের মধ্যে খোদাই করে লিখল আইমান তার প্রাণে ঝুঁকি নিয়ে এ নিয়ে আমাকে অনেকবার বাঁচালো, আমার সম্ভ্রম রক্ষা করলো, তার প্রতি আমি কৃতজ্ঞ। আইমান ফের অবাক হয়ে এবার বলল থাপ্পড় মারলাম বালিতে লিখলে, তোমাকে বাঁচালাম পাথরের মধ্যে খোদাই করলে, কিন্তু কেন? নন্দিনী মৃদু হেসে বলল কারণ মানুষের আঘাত বালিতে লিখতে হয় আয়মান, যেন একটা সময় ভালোবাসার বাতাসে মিশে যায়। আর প্রিয় মানুষটা কিংবা প্রিয় মানুষগুলো যখন পাশে দাঁড়ায় তখন সেটা পাথরে লেখা উচিত, যেন কখনো মিশে না যায়। আইমান স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। সত্যি সত্যি ওর কিছুক্ষণ পরপর আবারও সমুদ্রের ঢেউ এসে মুছে দিতে লাগলো লেখাগুলো। সেদিকে তাকিয়ে আইমান দীর্ঘশ্বাস ফেল। আধার ঘনিয়ে সন্ধ্যার আজান হলো। চারিদিকে বেজে উঠল অন্ধকার সমুদ্রের বিরহের স্বর। নন্দিনী আকাশ পানে তাকালো। হঠাৎ তার কি হলো যে ভালো লাগলো আকাশের দিকে তাকিয়ে। চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিকমিকিয়ে। নন্দিনী মুগ্ধ হলো। ততক্ষণে রাত্রি ঘনিয়ে পূর্ব আকাশে বড় পাহাড়ের মাথার উপর গোল থালার মতো একখানি রূপালী মস্ত বড় চাঁদ উঠল। লীলাম্বরের বুক থেকে সমগ্র মেদিনী জুড়ে কলঙ্ক ভুলেও চারটো একরাশ রূপালী জ্যোৎস্না সরতে ব্যস্ত হয়ে পড়ল। মূর্তির মনে হলো পাহাড়ের জলপ্রপাতের উপর নেমে আসা একটি পূর্ণিমা। মনে হচ্ছে যেন চাঁদ জলপ্রপাতের মধ্য দিয়ে নেমে যাচ্ছে অন্ধকার সমুদ্রে। সমুদ্রের নীলাভ জলে মিলে মিশে সমুদ্রগুলোকে গলিত সোনা, রূপা আর হীরাক চূর্ণের ন্যায় মনে হচ্ছে। চাঁদের আলো আর গলিত সোনা, রূপা এবং হীরকের ন্যায় সমুদ্রের জলের সৌন্দর্য নন্দিনীকে বারবার আকর্ষিত করল। সমুদ্র স্নান করার কারণে নন্দিনী সহ বাকিরা সবাই ঠকঠক করে কাঁপতে লাগলো। ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া শরৎ হেমন্তের শিমেল হাওয়ায় ওরা কেউই সঙ্গে করে জামা কাপড় কিছু নিয়ে আসেনি। এই অবস্থায় রিসোর্টে ফিরে যাওয়াটাও প্রায় অসম্ভব। আইমান নন্দিনীকে নিয়ে রিসোর্টে ফিরতে চাইলে মাহাবীর আগ বাড়িয়ে বাধা দিল। বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে আইমান চুপ রইল। ততক্ষণে মাহাবীরের কাজিনরা কোত্থেকে শুকনো কাঠ সংগ্রহ করে সমুদ্র পাড়ে আগুন ধরাল। আগুনের শিখা পুরো কমলাপ রঙে রাঙিয়ে দিতে লাগলো সমুদ্র পাড়ের এক অংশ। আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে মাহাবীরের কাজিনরা। কাঠ পুড়ছে আর ফটফট শব্দ হচ্ছে কাঠ জ্বলার। সেই সাথে হিমেল হাওয়ায় ঝাপটাই বাতাসে ভেসে আসছে অরণ্যে জংলি আর বুনো ফুলের মৃদু সৌরভ। পূরবী নন্দিনী পাশে বসে একের পর এক কথা ঝুড়ি বের করছে। আইমান বড্ড বিরক্ত হল। মেয়েটা সত্যি একটা বাচাল, এত কথা বলতে পারে। উফ! বিক্ষিপ্ত চোখ জড়া পড়ল নন্দিনীর দিকে। হঠাৎ চোখ দুটো তার ঝলসে গেল মুহূর্তেই। কমলা আগুনের আলো নন্দিনীর মুখে রং বদলে দিয়েছে। বদলটা এতটাই প্রখর, তেজদীপ্ত, যা অলৌকিক শক্তিতে ভস্য করল আইমানের হৃদয় অলিন্দকে। মেয়েটা আজ আরও কমলা কালারের ড্রেস পরে কমলা সুন্দরী হয়েছে।
আজ আরও একবার মনে হলো সে নতুন মোহে আটকা পড়েছে, কমলা সুন্দরী প্রেমে পড়েছে। আইমান চোখজোড়া সরিয়ে নিল। বারবার ভুল করলে হবে না, তার মাথায় রাখতে হবে কথাটা। তবু অবাধ্য মনটা তার কেন যে ভুলে যায়। উফ। মাহাবীরের কাজিনরা সামুদ্রিক মাছ সংগ্রহ করে বারবিকিউ করেছে এক পাশে, আবার গিটারে সুর তুলে কয়েকজন মিলে যে যার মতো গলা ছেড়ে এলোমেলো গান গাইছে। আবারও আইমান আর নন্দিনীকে গান গাওয়ার জন্য চাপটে ধরল সবাই। আইমান দাঁতে দাঁত চাপল। এদিকে মাহাবীর, পূরবী আর নন্দিনীর উপর আকাশ সমান ক্রোধ জন্মালো। মেয়েটাও ওদের সঙ্গে সাথ দিচ্ছে, বান্ধবী পাতিয়েছে বাচাল ছ্যাঁচড়া সেদে সেদে গায়ে পড়া মেয়েটার সাথে। ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আইমান বার কয়েক ইশারা দিলেও নন্দিনী কেয়ার করলো না, বরং সে খুব আয়েশ করে উপভোগ করছে। মেয়েটা সব ভুলে বসে আছে। পূরবী গান গাওয়ার জন্য খুব করে ধরল ওদের দুজনকে। আইমান চল শক্ত করে গিটারে সুর তুলে তপ্ত শ্বাস ফেলে নন্দিনীর সাথে গাইতে লাগলো। সবাই জোরে হাততালি দিল। এবার আইমানকে খুব করে জেকে ধরল এককভাবে একটা গান গাইতে। আইমানের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল। লাস্টবারের জন্য একটা গান ধরল। গানটা শুনতে শুনতে নন্দিনী হঠাৎ উদাস হয়ে কেমন যেন ইমোশনাল হয়ে পড়েছে। আদিত্যকে খুব করে মনে পড়ছে। আজ 7 দিন আদিত্যের খবর নেই। নন্দিনী হঠাৎ ফুপে ফুপে নীরবে কাঁদতে লাগলো। সমুদ্রের দিকে তাকাতে দেখলো চাঁদের আলো জলপ্রপাতে নেয় সমুদ্রে পড়ছে। নন্দিনী সেদিকে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউগুলো তাকে কেমন করে যেন টানছে, ডাকছে। নন্দিনী পাথরের উপর উঠে দাঁড়ালো। কি বুঝে আশঙ্কিক জলের মধ্যে ঝাঁপ দিল। ঠাস করে জলের মধ্যে কিছু একটা পড়ার শব্দে শুনতে আইমানের হুঁশ ফিরল। নন্দিনীকে দেখতে না পেয়ে আইমান গিটার ফেলে সমুদ্রের দিকে দৌড়ে গেল। দেখলো জলের মধ্যে নন্দিনী হাবুডুবু খাচ্ছে। আইমান দিক বিদিক শূন্য হয়ে জলে ঝাঁপ দিয়ে নন্দিনীকে টেনে পাড়ে আনলো। নন্দিনী পানি খেয়ে কাশতে লাগলো। আইমান রক্ত চক্ষু নিক্ষেপ করে হঠাৎ থাপ্পড় মারার জন্য হাত তুলতেই পেছন থেকে মাহাবীর বলল, কি রে, কি হয়েছে আইমান? তোরা ঠিক আছিস? আইমান জল শক্ত করে হাত নামিয়ে ফেলো। নন্দিনী দুগালে হাত রেখে বর্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। আইমান শক্ত গলায় বলল, কিছু হয়নি। নন্দিনী ঝিনুক খুঁজতে সাগরে নেমেছে। মাহাবীর আর পূরবীর বিশ্বাস হলো না, কারণ ওদের দুজনের চোখে মুখের ভঙ্গিমা অন্য কথা বলছে। ও ঝিনুক খুঁজতে নামলে তুই আবার পানিতে নামলি যে? সাঁতার জানে না তো, তাই দূরে গিয়ে হাবুডুবু খাচ্ছিল, এই জন্যই। ও আচ্ছা, তাই বল। আচ্ছা, ঝিনুক তোলা হলে দুজনে উঠে আয়। আইমান চল শক্ত করে বলল। ঝিনুকের জন্য নেমেছ তাই না? নন্দিনী কথা বলতে পারল না। সে তো সুসাইড করতে ঝাঁপ দিয়েছে। কি হলো বলো? হ্যাঁ। ঠিক আছে, ঝিনুক তোলো। কতগুলো ঝিনুক তুলতে পারো তোলো, আমিও দেখি। নন্দিনী পানির মতো দাঁড়িয়ে রইল। আইমান করে একটা ধমক দিতেই নন্দিনী ডুব দিল। মুহূর্তবাদী নন্দিনী পানি খেয়ে কাশতে কাশতে কয়েকটা ঝিনুক তুলে আনলো। আইমান রক্ত চক্ষু নিক্ষেপ করে তাকিয়ে রইল। তা দেখে নন্দিনী আবারও ডুব দিয়ে বেশ কতগুলো ঝিনুক তুলল। আইমান নির্বিকার হয়ে নন্দিনী তামাশা দেখছে। নন্দিনী ভয়ে ভয়ে বারবার ডুব দিয়ে ঝিনুক তুলছে। প্রায় এভাবে 20 মিনিট পানিতে ডুবাতে লাগলো নন্দিনী। আইমান তবুও ধৈর্য সহকারে দেখতে লাগলো তামাশা। আজ সেও দেখবে এ মেয়ে কত ডুবাতে পারে। ডুবাক, সুসাইড করার বেশি শখ, তাই না? এটাই তার পানিশমেন্ট। নন্দিনীও বুঝতে পেরেছে আইমান ঝিনুক তোলা দিয়ে তাকে পানিশমেন্ট দিচ্ছে। পূরবী বলল, নন্দিনী উঠে এসো, ঠান্ডা লেগে যাবে তো। আইমান চল শক্ত করে বলল, আর ঝিনুক লাগবে না। নন্দিনী ভয়ে ভয়ে উঠে এলো। পূরবী ঝিনুকগুলো নিয়ে গেল কাজিনদের মাধ্যমে। ঝিনুক ভাঙতে বেশ কতগুলো মুক্ত বেরিয়ে এলো। নন্দিনী অন্ধকারের মধ্যে একপাশে দাঁড়িয়ে রইল। পানিতে ভেজার কারণে তার শরীরে সবকিছু স্পষ্ট ফুটে উঠেছে। আইমান তপ্ত শ্বাস ফেলে তার শার্ট খুলে আগুনে শুকিয়ে নন্দিনীর হাতে দিয়ে বলল, এটা দ্রুত পরে নাও, আমরা ফিরবো, সময় নেই। আপনার শার্ট আমি কেন পরবো? তো তোমার শরীরের গোপন ড্রেসগুলো মানুষকে দেখাতে মজা লাগবে। বলে আইমান শার্ট ছুঁড়ে মারল নন্দিনীর মুখে। আইমান কিভাবে বলবে যে ওই মেন্টাল মেয়ে তোমার সব গোপন বস্ত্রের ফিতা দেখা যাচ্ছে জর্জেটের কাউন্টার উপর দিয়ে। মানুষ কালার মিলিয়ে পড়ে, আর মেন্টাল মেয়ে অরেঞ্জ কালারের সাথে হোয়াইট কালার পরে এসেছে।
ভেজা অবস্থায় রিসোর্টে ফিরলেই তো সবার চোখে পড়বে। ইভেন এখনও দেখা যাচ্ছে। নন্দিনী দোনামোনা করে কোনো রকম গায়ে দিল। আয়মানের গায়ের কেমন একটা পোস্টালি গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু করেনি, পড়তে হবে। শার্টটা গায়ে জড়াতে আচমকা হ্যাসকা টান দিয়ে নন্দিনীকে নিয়ে রিসোর্টে ফিরল। মাহবীররা অনেক বাধা দিল, লাভ হলো না। আয়মান আর কারোর কোনো কথাই কানে তুলল না। অনেক হয়েছে বিকেল থেকে। এই মেন্টাল মেয়েটাকে তো সে দেখে নেবে আজকের কৃতকর্মের জন্য। হোটেলের কাছাকাছি আসতেই আয়মান নন্দিনীকে ছুঁড়ে মারল। নন্দিনী মাটিতে পড়ে আহ করে উঠল। আয়মান ক্ষুব্ধ গলায় বলল, মাহাবীরকে চেনো? না। তো এত মিশামিশি কিসের? কই মিশলাম? মাহাবীরকে জানো? না। স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুবুর রহমানের একমাত্র ছেলে। তাতে আমার কি? তোমার মায়ের প্রতিদ্বন্দ্বী। আমার তো প্রতিদ্বন্দ্বী না। এই মেয়ে এবার কষিয়ে দুটো থাপ্পড় গালের মধ্যে পড়বে, যেন এক সপ্তাহ সেন্সলেস থাকো। আজ সীমাহীন জ্বালিয়েছ। এখানে আমার দোষ কি? মাহাবীর পরিবারের সাথে তোমার মায়ের দ্বন্দ্ব আছে। ওরা তোমাকে চিনে ফেলেছে প্রথম দেখায়, কারণ ওরা তোমার মাকে সব সময় ফলো করে ক্ষতি করার জন্য। এজন্যই ওরা আমাদেরকে আসতে দিচ্ছে না, বারবার থাকতে বলছে তোমার কোনো একটা ক্ষতি করার জন্য। আমার ক্ষতি করবে কেন? এই গাধা মেয়ে, তুমি যে বার কয়েক কনস্পায়ারের শিকার হয়েছ মনে নেই? আছে। মাহাবীরের পরিবারের কনস্পায়ার ছিল, সাথে আরও একজন প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ তোমার মায়ের শত্রুর। কিন্তু মহাবীর তো খুব সহজ সরল আর ভদ্র। আপনি যেমনটা বলছেন তেমন কিছু হয়নি মনে হয়। মাহাবীর সহজ সরল আর ভদ্র, তাই না? তাই তো মনে হচ্ছে। দেখতে ভদ্র মনে হলো সে এক সন্ত্রাস। দিন দুপুরে রোডের উপর মানুষকে খুর দিয়ে পিঠে একে জবাইও করে দেবে। ওরা যে কোনো সময় তোমার ক্ষতি করে ফেলতে পারে। এদের বিশ্বাস নেই। সাপকে বিশ্বাস করলেও এদেরকে বিশ্বাস করা যায় না। এরা খুব সহজে মানুষের সাথে মিশে যায়। বোঝার উপক্রম নেই যে একটা বড় সড় সন্ত্রাসী, যেমনটা তুমিও বুঝতে পারোনি। ওরা খুব সহজ সরলভাবে শত্রুদের সাথে মিশে গিয়ে পেটের কথা বের করে আনে, আর সুযোগ বুঝে রূপ বদলায়, সাপের মতো ছোবল মারে। নন্দিনী কেঁপে উঠল। ও না আপনার বন্ধু? একই এরিয়ার আমরা, তাই বন্ধু। আর বন্ধু হলেও আমাদের সাথে মাহাবীরের কোনো শত্রুতামি নেই। তোমার মায়ের সাথে আছে। আমি শিওর মাহাবীর কোনো একটা বড় ষড়যন্ত্র করবেই তোমার জন্য। কেন? আমি তাকে কি করলাম? সে তোমাকে পছন্দ করেছে। আয়মান আর নন্দিনীকে ফিরে যেতে মাহাবীর ফুঁসে উঠে আগুনে কাঠকলের মধ্যে লাথি মারল। কি হয়েছে ভাইয়া? শিকারি পাখিটা উড়াল দিয়েছে চোখের সামনে থেকে, অথচ কিচ্ছু করতে পারলাম না। মানে? বুঝতে পারছিস না? না। নাহিদা শিকদারের মেয়ে আছে সেটা জানি, পেপারে মেয়ের ছবি দিয়েছে, কিন্তু সেটার সাথে বর্তমানের ছবির কোনো মিল নেই। মহিলার যে এত সুন্দর একটা মেয়ে আছে আগে কেন বলিসনি? আমরা তো আজ সরাসরি প্রথম দেখলাম ভাইয়া। মেয়েটাকে যে কোনো মূল্যেই আমার চাই। ভাইয়া তোমার বন্ধুকে আমার খুব পছন্দ হয়েছে। তো তবে আমি ধারণা করছি ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু ওরা বন্ধু বলে দাবি করছে নিজেদের। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। মাহাবীর আচমকা পূর্বীকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে বলল, এখন বলিস কেন? আগে বললে কি করতে? কাজী এনে দুজোড়া বিয়ে হতো এখানে। ওরা রিসোর্টে ফিরে গেছে ভাইয়া। কোন রিসর্টে উঠেছে জানিস? সেটা জিজ্ঞেস করিনি। মাহাবীর বোনের গলা চেপে ধরে বলল, তাহলে এতক্ষণ বান্ধবী পাতালি কেন? কে জানতো তোমার ওই বন্ধু নন্দিনীকে নিয়ে যাবে চালাকি করে? আমি তো সব কথা জানার চেষ্টাই করছিলাম।